একটি সংসারে যখন একজন স্ত্রী হিসেবে হয় তখন সে তার হাজবেন্ডকে রাখে রাজার মতো, আর হাজবেন্ড বেহিসেবি হলে তার স্ত্রী থাকে ভিখিরির মতো। তাই হাজবেন্ড ওয়াইফ দুজনেই হিসেবি হলে তবেই সংসারে আসে সুখ, সমৃদ্ধি ও সচ্ছলতা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো সকালবেলা কিন্তু কিচেন থেকে শুরু করেছি, আর আমাদের গৃহিণীদের তো কিচেনেই বেশিরভাগ সময় কাটে, এর জন্য বেশিরভাগ ভিডিও কিন্তু কিচেন থেকেই শুরু করা হয়। তো এখানে সকালের রান্নাটা বসিয়ে নিয়েছি, আর এই যে এখানে লেবু আর লবণ দিয়ে আর তারপর ডিশওয়াশ দিয়ে এই চপারটা মেজে নিচ্ছি। আসলে কিন্তু এই চপারটা একটা সময় অনেক বেশি ব্যবহার করতাম, আর এখন তেমন একটা ব্যবহার না করার কারণে কিন্তু চপারটা অনেকটা দাগ লেগে গেছে। আর যেহেতু সাদা রঙের চপার ছিল এর জন্য কিন্তু আরও বেশি দাগটা আর কি বসে গেছে আর দেখা যাচ্ছে। তো চেষ্টা করছিলাম আসলে লেবু লবণ দিয়ে ওই দাগটা উঠানোর, তবে তেমন একটা সম্পূর্ণ কিন্তু ওঠেনি। তারপরও যতটা পেরেছি ততটা উঠিয়েছি। তো ভাবলাম যে মাঝে মাঝে ফল কাটার কাজে চপারটা ইউজ করব। তো এর জন্যই আর কি চপারটা ঘষে মেজে একটু ক্লিন করে নিচ্ছিলাম। আর এখানে দেখলাম রান্নার মাঝখানে যে লবণের পটে আসলে লবণটা শেষ হয়ে গিয়েছে, তো ওটাও রিফিল করে নিচ্ছিলাম। সেই সাথে আরও যে পটগুলো শেষ হয়ে গিয়েছে ওগুলো রিফিল করে নিচ্ছিলাম। আজকের ভিডিওতে কিন্তু অনেক আপুদের কমেন্টের উত্তর দেব। আসলে কিন্তু কমেন্টে যারা কমেন্ট করে প্রত্যেকের কমেন্টই আমি রিপ্লাই দেই, কিন্তু দেখা যায় কি ওই রিপ্লাইগুলো অনেকেই হয়তো দেখে না, এই কারণে কিন্তু ওই কমেন্টগুলো বারবারই আসে। তো এর জন্য আজকে ভাবলাম যে ভিডিওতেই কমেন্টগুলো রিপ্লাই দিয়ে দেই। তো প্রবাসীর স্ত্রী আইডি থেকে এক আপু কিন্তু বারবারই আমাকে ব্যাংক সম্বন্ধে বিভিন্ন জিজ্ঞাসা করছেন। তো আমি আর কি যতটুকু জানি সেই সম্বন্ধে বলার চেষ্টা করব। এছাড়াও ভারত থেকে এক দিদিভাই কিন্তু বারবারই আমাকে তেল সম্বন্ধে জিজ্ঞাসা করেন যে আমরা সাদা তেলে কেন রান্না করি। তো চেষ্টা করব সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার। তো এখানে আমি সংসারের কাজগুলো করছি আর সেই সাথে আপনাদের প্রশ্নের উত্তরগুলোও দিয়ে নিচ্ছি। যুথিকা বিশ্বাস আইডি থেকে যুথিকা দিদিভাই আপনি বারবারই জিজ্ঞাসা করছিলেন যে আমরা সাদা তেলে কেন রান্না করি। আসলে দিদিভাইটার পূর্বপুরুষরা সব বাংলাদেশের, আর অনেক আত্মীয় স্বজন এখনও বাংলাদেশে থাকে, এর জন্য ওনার কিন্তু বাংলাদেশের প্রতি একটা অন্যরকমই টান। তো এবার বলি আমরা সাদা তেলটা কেন ব্যবহার করি। আসলে আমরা কিন্তু অনেকেই সাদা তেল ইউজ করে, অনেকে আবার সরিষার তেলও ইউজ করে, তবে বেশিরভাগ লোকজনই কিন্তু আমরা বাংলাদেশের সাদা তেল ইউজ করি। সাদা তেলটার নাম হচ্ছে সয়াবিন তেল। তো এই সয়াবিন তেলটা ব্যবহার করার অন্যতম কারণ হচ্ছে অনেকেই কিন্তু সরিষার তেলের যে ঝাঁজ বা যে ঘ্রাণটা সেটা সব তরকারিতে নিতে পারে না। বিশেষ করে যেমন বিভিন্ন স্ন্যাক্স আইটেম বা আমরা যখন বিভিন্ন পরোটা বা স্ন্যাক্স আইটেমগুলো ফ্রাই করি, তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা কল্পনাও করতে পারি না যে ওটা আমরা সরিষার তেলে ফ্রাই করব। তো সরিষার তেলে আসলে বিভিন্ন ধরনের রান্না আমরা খেতে একদমই অভ্যস্ত নই। দেখা যায় সরিষার তেলের ঘ্রাণটা কিন্তু সবাই নিতে পারে না, এর জন্যই আমরা সাদা তেলটা বেশি ব্যবহার করি। এছাড়াও সরিষার তেলের থেকে কিন্তু সাদা তেলটার দামটাও কম। তবে অনেকে কিন্তু আবার দেখা যায় কি অনেক সময় যে টাকা দিয়েও আসলে আসল সরিষার তেলটা পাওয়া যায় না, ঘানি ভাঙা যে সরিষার তেল। তো ঘানি ভাঙা সরিষার তেল পাওয়া না গেলে টাকা দিয়ে আসলে নকল তেল কিনে সেটার ওই ঝাঁঝালো গন্ধটা সবাই নিতে চায় না। এর জন্যই আর কি, যেহেতু আসল সরিষার তেলটা পাওয়া যায় না, এছাড়াও বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি অনেকেই কিন্তু এই সরিষার তেলের ঘ্রাণটা সব খাবারে নিতে পারে না। এর জন্যই আর কি ব্যবহার না করার আর কি বিশেষ কারণ এটাই। তো এর জন্যই অনেকে মানে অনেকে না, বেশিরভাগই আমরা সাদা তেল ব্যবহার করি। এছাড়াও আপনি জিজ্ঞাসা করেছেন যে আমরা ইলিশ মাছেও কেন আর কি পেঁয়াজ দেই। হ্যাঁ, ইলিশ মাছে বিশেষ করে পেঁয়াজটা এমন আমরা কোনো ভাজিতেই বা বেশিরভাগই আর কি কোনো ভাজি আর কি কিন্তু আমরা পেঁয়াজ ছাড়া চিন্তাও করতে পারি না। আর সেইখানে তো মাছের ঝোল, এখানে তো পেঁয়াজ দিবেই। তো
তো এই সব কারণগুলোর কথা মাথায় রেখেই আসলে সরিষার তেল বা পেঁয়াজ এগুলো ব্যবহার করা হয়। দেখা যায় কোনো ভাজি আইটেম রান্না করলেও সেখানে পেঁয়াজ দেয়া হয়। আর ইলিশ মাছও তো পেঁয়াজ দেয়ই, আমরাও দেই। আর এছাড়া ওই সরিষার তেলটা যেহেতু ঘানি ভাঙা সরিষার তেল সবসময় পাওয়া সম্ভব হয় না, এছাড়াও সরিষার তেলের ঝাঁঝালো ঘ্রাণটা দেখা যায় কি মাংসে বা মাছে মোটামুটি দেয়া গেলেও বিভিন্ন ফ্রাই, বিভিন্ন স্ন্যাক্স আইটেম রান্না করার ক্ষেত্রে কিন্তু আসলে সরিষার তেলটার ঘ্রাণ একদমই নিতে পারি না আমরা। তো এই কারণেই আর কি আমরা সরিষার তেলটা অ্যাভয়েড করি। আর কিছু কিছু ক্ষেত্রে আসলে সরিষার তেল ভালোও লাগে, যেমন খাসির মাংস রান্নায় আমি মাঝে মাঝে সরিষার তেল দেই, বা খিচুড়িতে মাঝে মাঝে সরিষার তেল দেই, ইলিশ মাছেও সরিষার তেল দিই, বা সরিষা দিয়ে কোনো কিছু রান্না করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের মাছের আইটেম যেমন সরিষার দিয়ে রান্না করলে তখন সরিষার কাঁচা তেলও আমরা ব্যবহার করি, ওটা কিন্তু তখন খেতে ভালো লাগে। তবে সব রান্নায় সরিষার তেলের ঘ্রাণটা কিন্তু ভালো লাগে না। তো এবার আশা করছি দিদিভাই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। দিদিভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি সুদূর ভারত থেকে আমাকে এতটা সাপোর্ট দিচ্ছেন এবং এত নিখুঁতভাবে আমার ভিডিওগুলো দেখছেন, যার জন্য কিন্তু আমি সাদা তেল ইউজ করি না কোনটা ইউজ করি সেটা বলতে পারছেন। তো এর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর এত সুন্দরভাবে আমার ভিডিওগুলো পর্যবেক্ষণ করে দেখার জন্য। এছাড়াও এমডি দেলোয়ার আইডি থেকে এক আপু কিন্তু আমাকে বারবারই জিজ্ঞাসা করছেন, আপু আপনার রাইস কুকারটা কোন ব্র্যান্ডের আর আমার ওভেনটা কোন ব্র্যান্ডের। আমি কিন্তু এর আগের ভ্লগেও রিপ্লাই দিয়েছি, হয়তো বা আপনি খেয়াল করেননি, এর জন্য ভাবলাম আজকে কমেন্টে জানিয়ে দিই। তো আমার রাইস কুকারটা কিন্তু হকিন্স ব্র্যান্ডের আর ওভেনটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের। তো আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আর আজকের ব্লগটি দেখে থাকলে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার রাইস কুকারটা আসলে হকিন্স ব্র্যান্ডের। তো এছাড়াও কিন্তু সৌদি প্রবাসীর বউ আইডি থেকে এক আপু কিন্তু আমাকে বারবারই জিজ্ঞাসা করছেন যে আসলে ব্যাংকগুলোর কি অবস্থা, কোন ব্যাংকে টাকা রাখলে বেশি নিরাপদ। আর আপু আপনি বলেছেন আপনি মনে হয় সোনালী ব্যাংকে টাকা রেখেছেন। তো এখন আমাদের দেশের ব্যাংকগুলোর পরিস্থিতি কিন্তু অনেকটাই খারাপ, তবে এর মধ্যেও কিন্তু কিছু কিছু ভালো ব্যাংকও আছে। তো যে 10টি ব্যাংক আসলে রেড জোনে আছে ওই ব্যাংকগুলোতে আমি একদমই বলবো না টাকা রাখতে। তবে আমি কিন্তু আপনাকে বারবারই বলেছি যে বাংলাদেশ ব্যাংকে টাকা রাখতে। দেখা যায় কি বাংলাদেশ ব্যাংক হচ্ছে একটা কেন্দ্রীয় ব্যাংক আর অন্যান্য ব্যাংকগুলো হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ওগুলো সবই বাংলাদেশ ব্যাংকের আন্ডারে। তো যেহেতু ওগুলো বাংলাদেশ ব্যাংকের আন্ডারে, এর জন্য বলবো যে যদি ব্যাংকগুলো দেউলিয়া হয় ওইখানে মানে ওই ব্যাংকগুলোতে কিন্তু টাকা রাখাটা অতটা নিরাপদ না যতটা নিরাপদ আসলে বাংলাদেশ ব্যাংকে টাকা রাখা। তো এর জন্য কিন্তু আমি আপনাকে বারবার বলেছি যে আপনার টাকাগুলো আসলে আপনি যদি এফডিআর করে বা এককালীন অনেক দিনের জন্য রাখতে চান সেক্ষেত্রে আপনি বাংলাদেশ ব্যাংকেই রাখবেন অবশ্যই। তো এর জন্য আমি বলেছি সঞ্চয়পত্র করলে অবশ্যই বাংলাদেশ ব্যাংকে করবেন, কারণ ব্যাংকগুলো দেউলিয়া হলেও যেহেতু বাংলাদেশ ব্যাংক একটা কেন্দ্রীয় ব্যাংক দেউলিয়া হয়ে গেলেও কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে আপনার টাকা কখনোই যাবে না। কারণ আমরা আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো শ্রীলঙ্কা বা পাকিস্তান ওগুলোতে যখন আসলে খুব খারাপ অবস্থা ছিল, তখন যখন ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গিয়েছিল জনগণের টাকা দিতে পারছিল না, তাও কিন্তু পরে দেশের অবস্থা স্বাভাবিক হলে তারা কিন্তু কাগজপত্র ঠিক থাকলে পরবর্তীতে টাকাগুলো ঠিকই দিয়েছে। তো এর জন্য বলবো যে আপনার যদি কাগজপত্র সব আপনি যত্ন করে রেখে দিতে পারেন আর কাগজপত্র সব ঠিক থাকে তাহলে কিন্তু ব্যাংক দেউলিয়া হলেও এই সরকারি ব্যাংকগুলোর টাকা কিন্তু আপনার মার যাবে না। দেখা যায় কিছুদিনের জন্য বা সাময়িক সময়ের জন্য আপনি টাকা না পেলেও পরবর্তীতে কাগজপত্র দেখে কিন্তু তারা পুরো টাকাটাই আপনাকে দিয়ে দেবে। এর জন্য আমি বলেছি যে আপনি অবশ্যই বাংলাদেশ ব্যাংকে টাকা রাখবেন। অন্যান্য ব্যাংকগুলোর অবস্থা বিশেষ করে ইসলামী ধারার যে ব্যাংকগুলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আরও বিভিন্ন যে ইসলামী ধারার ব্যাংকগুলো ওগুলোতে কিন্তু একদম খুবই টাকার ক্রাইসিস, তারা কিন্তু জনগণকে তেমন টাকা দিতেই পারছে না এবং বিভিন্ন রকম ঝামেলারও সম্মুখীন হচ্ছে। এছাড়াও আপু আপনি জিজ্ঞাসা করেছেন যে আপনার হাজব্যান্ড সৌদি থেকে বা বিদেশ থেকে আর কি দেশে ফিরে আসবে আর সে কি ব্যবসা করতে পারে। তো আপু আমি কিন্তু আপনাকে কমেন্টেও বলেছিলাম এবং এখন আবারও বলছি যে যদি ভাই বিদেশ থেকে চলেই আসে তাহলে আপনি এককালীন কিছু টাকা রাখবেন, যে টাকাগুলো আসলে বাংলাদেশ ব্যাংকে আমি আপনাকে বলেছিলাম 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র করে রাখার জন্য। তো ওখানে যদি আপনি 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র করে কিছু টাকা রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাগুলো পুরোপুরি নিরাপদ এবং সেখান থেকে কিন্তু আপনি দেখা যায় মাসিক একটা টাকা দিয়ে মাসিক যে টাকাটা আসে মুনাফার ওই টাকাটা দিয়ে কিন্তু আপনি আপনার
আপনার সংসার খরচটা একটু নিশ্চিত করতে পারেন। আর সাথে সাথে কিন্তু পাশাপাশি ভাইকে একটা ছোটোখাটো বিজনেস দেবেন। তবে এখন দেশের বিজনেসের অবস্থাও কিন্তু খুব খারাপ, আর বেশিরভাগ দেখা যায় কি বাহির থেকে আসার পর বিজনেস দিয়েই তারা কিন্তু লসের সম্মুখীন হয়, কারণ তারা দেশের পরিস্থিতিটা অতটা ভালো বোঝে না, যেহেতু দেশের বাইরে অনেক দিন থাকে। তো এর জন্য আপনারা চেষ্টা করবেন আপনি যে অল্প কিছু পুঁজি দিয়ে আর কি ব্যবসা দেওয়ার। প্রথমেই যদি অনেক বেশি টাকা দিয়ে ব্যবসা দেন আর সেক্ষেত্রে কিন্তু লস খেলে তখন কিন্তু একটা বিপদে পড়ে যাবেন। এর জন্য আমি বলবো যে অল্প পুঁজি দিয়ে ব্যবসা দেওয়ার, আর অবশ্যই এমন ব্যবসা দেবেন যেখানে কিন্তু লসের সম্ভাবনা খুব কম, সেই ধরনের ব্যবসা দেবেন। যেমন কাপড় চোপড়ের বিজনেস বা স্টেশনারি দোকান, এইসব দোকানে কিন্তু লস তেমন হয় না বললেই চলে। তো আপনারা চেষ্টা করবেন এই ধরনের দোকান বা এই ধরনের ব্যবসা দেওয়ার যেখানে লস আসলে খুব কম। তো এর জন্য বলেছি আপু আপনি বিশেষ মানে বড় একটা অ্যামাউন্ট রাখবেন বাংলাদেশ ব্যাংকে, আর বাকি টাকা অল্প কিছু টাকা দিয়ে ব্যবসা দিতে বলবেন। আশা করছি আপু আপনি আপনার কমেন্টের উত্তরটা পেয়েছেন, আর আমি যতটুকু আসলে জানি ততটুকুই আপনাকে জানানোর চেষ্টা করেছি। আর আপনার জায়গায় আমি হলে যে কাজগুলো করতাম সেগুলোই আপনাকে বলেছি। তো এবার একটু ভিডিওতে আসি। আমরা কিন্তু সকালবেলা ওই একটু ভাজিভুজি রান্না করেছি, ওতে কিন্তু আপনাদের ভাইয়ার একদমই পোষাচ্ছিল না। এর জন্য কিন্তু আমরা বিকেলবেলা মানে রাতের খাবারটা খেতে রেস্টুরেন্টে চলে এসেছি। আর এখান থেকে ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।